যেটা আপনার স্বামী পছন্দ করে না সেটা কেন করতে যান? ডালিয়া তার স্বামীর দিকে একবার চেয়ে আবার মুখ ফিরিয়ে পৃথাকে বলল, ছাড়ো তোর কথা। যদি যদি ওর সব কথা আমি শুনতাম তাহলে স্বামীর ঘর আর করা হতো না। ও আমার সাথে কি করে জানো? সে আমাকে প্রচুর সন্দেহ করে। আমাদের বাসায় আমার মেয়ের জামাই আসলে তাদের সামনে অবধি যেতে দেয় না। বলে খাবার টেবিলের ওপর রেখে তুমি ভিতরে চলে যাবে, ওদের খাবার ওরা নিজেরাই খেয়ে নিবে। ভাবা যায় এসব? এত সন্দেহভাজন লোকের সাথে এত বছর কাটালেন কি করে? প্রশ্ন ছুড়ল পৃথা। হাসি মুখে জবাব দেয় ডালিয়া। তুমি যেমন বরের সংসার করছো, ঠিক আমিও আমার স্বামীর সাথে ওভাবেই সংসার করছি। এখানে আবার সুখ আছে নাকি? মেয়ের জামাইকে নিয়েও যে সন্দেহ করে সেখানে শান্তি থাকবে কি করে? তাছাড়া আমার কাছে বিবাহ মানেই তো বিপদ বাড়ানো। বিপদ বাড়ানো? বাহ, দারুণ বলেছ। তা মেয়ে, কথাটি বুঝিয়ে দাও তো আমাকে। এ আর এমন কঠিন কি? বি বিপদ, বয়াকার বা বাড়ানো, হতে হলো। তাহলে মিনিং কি দাঁড়ালো? বিবাহ ইকুয়াল টু বিপদ বাড়ানো হলো। পৃথার এমন যুক্তি শুনে ডালিয়া হাসতে হাসতে ক্ষমায় যাওয়ার পথে। তার হাসি আর থামানোই যায় না। অবশেষে অনেক আনন্দের সাথে সবাই একসাথে বসে রাতের খাবার খেলো। ডালিয়া ওদের থাকার জন্য অনেকবার বলল, কিন্তু শিহাবুদ্দিন থাকলেন না। তার অনেক কাজ রয়েছে বাসায়। এরপর একসাথে সবাইকে নিয়ে শিহাবুদ্দিন বাসায় ফেরেন রাত 12:45। আদিলের পড়া শেষ করে পৃথার একটা ছবি হাতে নিয়ে বসে আছে। চোখ দুটো ছলছল করছে তার। এই কদিন অনেক চেষ্টা করেছে পৃথার সাথে যোগাযোগ করতে, কিন্তু পৃথা কোনো ক্রমেই আদিলের কাছে ধরা দেয়নি। আদিল জানে পৃথার রাগ কমিয়েও নিজে থেকেই আদিলের সাথে যোগাযোগ করবে, কিন্তু এই সময়টুকু নিজেকে কন্ট্রোল করাই কঠিন। এমন সময় পৃথার ফোন থেকে কল আসে। আদিল স্ক্রিনে পৃথার অপ্রত্যাশিত নাম্বার দেখে বেশ বিচলিত হয়ে যায়। আদিল তড়িৎ বেগে কল রিসিভ করতে যেতেই কল কেটে যায়। আদিল নাম্বার ডায়াল করার আগেই আবার কল আসে, আর সেটা ভিডিও কল। কানে দ্রুত ইয়ারফোন গুঁজে কল রিসিভ করে আদিল। পৃথাকে দেখে সে খানিকটা বিস্মিত হলো, কিন্তু এই অবস্থায় পৃথাকে দেখে ওর হৃদয়ে জুড়িয়ে গেল। ঈশ্বর রক্তিম আভা পৃথার মুখে বিদ্যমান। এই মেয়েটির জন্য আদিল তার বাসনা বিসর্জন দিতে সর্বদা প্রস্তুত। আদিলের হৃদয় আকাশে আজ মেঘের ছোটাছুটি চলছে। দুজনের ভেতর চলছে নিস্তব্ধতার মনোমালিন্য। আগের কল রিসিভ হয়নি কেন? চারিদিকে নিচ্ছিদ্র নিস্তব্ধতাকে চিরে খান খান করে কথাগুলো বলে উঠল পৃথা। আদিল জবাব দেয় না। অপলকে ওর পৃথার দিকে চেয়ে থাকে বারংবার। তারপর নিস্তব্ধতার খোলস সেরে বের হয়ে আদিল প্রশ্ন করে, তোমাকে তো একদম নতুন বউ লাগছে পৃথা। বউয়ের মতো সাথলে তো বউই লাগবে, তাই না? এই রাতে এত সুন্দর করে কি আমার জন্য সেজেছিলে পৃথা? মোটেও না। কেন? আমার শ্বশুর কি তার ছেলেকে বলেনি আমরা কোথাও গিয়েছিলাম? বলেছিল, তবে আমার বউয়ের ব্যাপারে কিচ্ছু বলেনি। পৃথার জবাব না পেয়ে আদিল আবার বলে, আমার দিকে তাকাও পৃথা। একদম না। আমাকে ভয় পাচ্ছ? কেন? ঠোঁট উল্টিয়ে জানতে চায় পৃথা। এই যে, আমাকে দেখে যদি আমার চোখের নেশায় পড়ে যাও? হুম, না। তাহলে তাকাচ্ছ না কেন? পৃথা কোয়েল পাখির আন্ডার মতো দু চোখ বাঁকিয়ে বলে, এবার শান্তি হয়েছে? হাসি পাচ্ছে খুব। তোমার ঠোঁট আর শরীর কাঁপছে। আমাকে কি লজ্জা পাচ্ছ পৃথা? জি না। আদিল চুপ হয়ে যায়, আর এটা দেখে পৃথা কান্না করে ওঠে। 4টা রাত আমাকে ছাড়া তুমি কিভাবে কাটালে আদিল? কষ্ট হয়েছে বুঝি? পৃথা শুধু চোখের পানি মোছে, কিন্তু জবাব দিতে পারে না। আদিল বলে, তুমি তো নিজে থেকে আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছো, আর এখন কানাকাটি করছো। পৃথা ফুপিয়ে ওঠে। তুমি তো মোটেও আর আমার কথা শোনো না। মানিক নামের ওই বৃদ্ধ লোকটা এইসব বললে কারো মাথা ঠিক থাকে? অথচ তুমি ইচ্ছে করে আমাকে বাসায় পাঠিয়ে দিয়েছো। আগে তোমাকে পাওয়ার চেষ্টা ছিল, কিন্তু এখন যে আগলে রাখার চেষ্টা করছি। একদম উল্টাপাল্টা কথা বলবে না। তুমি কি ভেবেছো আমি কিছু জানি না? আমি সব জেনে গেছি। আমার তো মনে হয় এত কিছু সব আমার জন্যই ঘটেছে। নিজেকে আমি কিছুতেই ক্ষমা করতে পারছি না। পৃথা সবকিছু জেনে গেছে সেটা দেখে আদিলের চোয়াল শক্ত হয়ে যায়। আদিল চট করে কথা পাল্টায়। আচ্ছা পৃথা, আমার অস্তিত্বকে লালন করতে তোমার কেমন অনুভূতি হচ্ছে? বোকার মতো কেন প্রশ্ন করো? বলে পৃথা এবার জোরেই কেঁদে ফেলে। আদিল ওকে থামানোর চেষ্টা করে বারবার, কিন্তু পৃথাকে কন্ট্রোল করতে পারে না। তাই সে বলে ওঠে, আমার মৃত্যুর দিন যেদিন আসবে, সেদিন কি কোনো কিছুতে আমি বাঁচতে পারবো? আমাকে তো সেদিন মরতেই হবে। এই নিয়ম সবার জন্য প্রযোজ্য। এইসব নিয়ে কেন চিন্তা করে শরীর খারাপ করছো? পৃথা এসব শুনে
অনেক কান্না করে। কি করবে, এই মানুষটি যে তার কাছে খুবই প্রিয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পৃথা ওর শরীরের সব গহনা খুলে পোশাক চেঞ্জ করে ওয়াশরুমে যেতেই আদিল বলে ওঠে, এই মেয়ে আমাকে তার প্রতি মাত্রাতিরিক্ত আসক্ত করেই ছাড়বে। খানিক বাদে পৃথা এলে আদিল তাকে ঘুমাতে বলে, কিন্তু পৃথা কিছু উল্টাপাল্টা কথা বলতেই আদিল একটা ধমক দেয়। চোখ বন্ধ করো, অনেক রাত হয়েছে। শরীরের এই হাল, তবু তার দুষ্টুমির কমতি নেই। বেশ সময় নিয়ে পৃথা যখন ঘুমিয়ে পড়ে, আদিল তখন কল কেটে দেয়। আর ঠিক তখনই ও দেখতে পায় ওর অন্য ফোনে কেউ কল করছে। ফোন সাইলেন্ট থাকার কারণে আদিল বুঝতে পারেনি অচেনা নাম্বার থেকে কল এসেছে। আদিল কল রিসিভ করতেই ফোনের ওপাশ থেকে কেউ হুঙ্কার ছাড়ে। আশিকুর জামানের কণ্ঠ জোরে আঘাত হানে আদিলের কর্ণগহ্বরে। তুমি বাইরের ছেলে হয়ে আমার সাথে প্রতিযোগিতায় নামো? আমি এখনো বলছি, এবার থামো, নাহলে পরের টার্গেট কিন্তু তুমি হবে। আমি তোমার বাবার বুক খালি করতে চাই না। এমন কথা শুনে আদিল দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার কলিজা ধরে টানাটানি করবেন আর আমি হাত ধুয়ে বসে থাকবো? আপনাকে না আমি মাটির সাথে মিশিয়ে ধুলিস্যাৎ করে ছাড়বো। আদিল আর আশিকুর জামানের মধ্যে নিস্তব্ধতার এক ভয়ানক খেলা চলতে থাকে। আরও কয়েক সেকেন্ড পরে কামার শালার হাঁপড়ের মতো শব্দ হতে শুরু করলো আশিকুর সাহেবের বুকের ভেতর থেকে। সাথে এসে নতুন শব্দের যোগ হলো ক্রুদ্ধ বাঘের গর্জন। মনে হলো আদিলকে কাছে পেরেই এক থাবায় তার মাংস ছিঁড়ে ভক্ষণ করবে। দুই শেয়ানে লড়াই যাকে বলে। কিন্তু আদিলের পক্ষ থেকে নীরবতা ছাড়া আর তেমন কিছুই দেখা গেল না। নীরবতার জাল ছিঁড়ে রাহির বাবা শান্ত স্বভাবে বলে উঠলেন, দেখ, আমাদের দুজনের দিক থেকে কারো কোনো রূপ ক্ষতি হয়নি। আমাদের এবার অন্তত থামা উচিত। কি রূপে থামব মিস্টার রাশিকুজ্জামান? আপনার মেয়ের কাছ থেকে রিয়াদকে সরানোর জন্য আপনি টোপ হিসাবে পৃথাকে ব্যবহার করেছেন। এতে পৃথা মারাও যেতে পারত। নিজের স্বার্থ সিদ্ধির জন্য একজনকে টার্গেট করলেন, আর এর জন্য বলির পাঠা হলো আমার নিরপরাধ সিদ্ধার্থটা। আপনি বলছেন থেমে যেতে? হ্যাঁ, আমিও থামতে চাই তখনই, যখন সিদ্ধার্থ সশরীরে আমার কাছে উপস্থিত হবে। আর যদি তাকে উপস্থিত না করতে পারেন, তাহলে আপনার জীবন জাহান্নাম বানানোর জন্য আমি আদিল আসছি। আদিলের এমন কথা শুনে আশিকুর জামান বেশ সমস্যায় পড়লেন। উনি প্ল্যান করেছিলেন একটা, আর হয়ে গেল অন্যটা। রিয়া তাতে মারা গেছে ঠিকই, কিন্তু এই চন্দন আদিলকে মারতে গিয়ে সবকিছু হট্টগোল করে ফেলেছে। এই সমস্যা যে এত দ্রুত সমাধান করা যাবে না, সেই কথা ভেবে তার কপালে চিন্তার ভাঁজ জেগে উঠল। তিনি ঠান্ডা মাথায় আদিলকে বোঝাতে চাইলেন, কিন্তু আদিল নাছোড়বান্দা। সে কোনো মীমাংসা করতে রাজি নয়। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, আর শরীরের বদলে শরীর। এভাবে তাদের মাঝে বাঘ বিতণ্ডা চলতে লাগলো। শেষে আদিল হুমকি দেয় আশিকুজ্জামানকে, আমি আপনার কাছ থেকে আপনার স্ত্রী সন্তানদের ওইভাবেই কেড়ে নেব, যেমনটা সিদ্ধার্থকে ওর পরিবার থেকে কেড়ে নিয়েছেন। কিছুদিন পর, দিনটি ছিল রবিবার। আকাশ জুড়ে ছাইরঙা মেঘের বিচরণ, সাথে গুড়ি গুড়ি বৃষ্টি চলছে রাজত্ব। বৃষ্টিকে তোয়াক্কা না করে হাসানের পরিবারের সব সদস্যগণ রেজিস্ট্রি অফিসে উপস্থিত হয়েছে। শুধু পৃথাই এখনও অনুপস্থিত রয়েছে। হাসান ছাড়া বাকি সদস্যদের মধ্যে উদ্বেগের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে তাদের চোখে মুখে। হাসান এত বড় সিদ্ধান্ত কেন নিয়েছে? হাসানের সমস্ত সম্পত্তির অংশ তার স্ত্রী আর মেয়ের নামে লিখে দিচ্ছেন। সাথে পারুলের নামে যে 3 বিঘা ফসলের জমি ছিল, সেটাও বিক্রি করে দিচ্ছেন। এতে জমি ক্রয়কারী ব্যক্তি বারবার বলছেন পৃথার সিগনেচার ছাড়া এই জমিটি তিনি ক্রয় করতে পারবেন না। কিন্তু হাসান তাকে বারবার বুঝিয়েই চলেছেন তার মেয়ে কোনোদিনই এই ব্যাপারে নাক গলাবে না। অবশেষে নানান বোঝাপড়ার মাঝে সেদিন হাসান সমস্ত বিরোধ মিটিয়ে তার কাজের সমাপ্ত ঘটিয়ে সবাইকে নিয়ে বাসায় ফিরলেন। আধা ভেজা শার্ট শরীর থেকে খুলতেই রীতা এসে গম্ভীর গলায় বললেন, আমি বুঝতে পারছি না, হঠাৎ এত তড়িঘড়ি করে আমাদের মা মেয়ের নামে সব সম্পত্তি কেন লিখে দিলে? যাতে আমি উপস্থিত না থাকলেও তোমাদের ওপর কোনো বিপদ নেমে না আসে। আমার ভয় হয় জুনাইদকে নিয়ে। তোমার প্রতি আর অক্রোশ রয়েছে। আমার অনুপস্থিতিতে সে তোমার সাথে কিছু একটা করতে পারে, তাই এই ব্যবস্থা। গম্ভীর স্বরে বলে উঠলেন হাসান। এতে রীতা খুশি হতে পারল না। জমি জমা সহায় সম্পত্তির কাছে হাসানের অনুপস্থিত তার জন্য বেদনাদায়ক। সে এত বড় কিছুই চায় না। সে আরও কিছু বলতে চায়, কিন্তু হাসান সেসবের পাত্তা না দিয়ে নিজের মায়ের ঘরে চলে যায়। মাগরিবের নামাজ শেষ করার পর পৃথা জায়নামাজে বসে তাসবিহ তেলাওয়াত করছিল। সন্তান পেটে আসার পর থেকে সে কোনো দিনও নামাজ কাজা করেনি।
এটা সে তার মায়ের ভেতর দেখেছিল সেই কিশোরী বয়সে। এমন সময় আদিলের ছোট্ট বোন আরু দৌড়ে এসে পৃথাকে জাপটে ধরে। পৃথা এখানে আসার পর থেকে আরুর সাথে তার খুব ভাব জমেছে। মেয়েটি সুযোগ পেলেই পৃথার কাছে দৌড়ে আসে। পৃথাও এক হাতে আরুকে জড়িয়ে করে তুলে নিয়ে তসবি পাঠে মনোযোগ দিল। সন্ধ্যার পর থেকেই আকাশে বজ্রপাত ভয়ানক রকমের বেড়ে গিয়েছে। খানিক পরপর ভীষণ জোরে বজ্রপাত পড়ছে এবং সাথে তার তাল মিলিয়ে বৃষ্টির দাপটও চলছে। বৃষ্টির পানি মাথায় নিয়ে ভাদু শিহাবুদ্দিনের সাথে দেখা করল। সে বেশ ভীত স্বরে বলল, কাকাবাবু, বৌদির বাবা তো সব সম্পত্তি তার স্ত্রী মেয়ের নামে লিখে দিয়েছেন। বাজারে এসব নিয়ে আলোচনা হচ্ছিল। বৌদির বাবা কি কাজটা ঠিক করেছে বলুন? বৌদিও তো তার মেয়ে। এত বড় পাপ তিনি কিভাবে করলেন? বুঝলেন কাকা, পাপ কোনোদিন পাহাড় ঢাকে না, সেটা সবার কাছে প্রকাশ হবেই। তিনি গোপনে কাজটা করতে চেয়েছিলেন, কিন্তু ঠিকই সবাই জেনে গেল। শিহাবুদ্দিন অত্যন্ত বিচক্ষণ মানুষ। তিনি কিছু একটা ভেবে বললেন, সবাই কি আন্দাজের উপর কথা বলছে, না সবকিছু সত্যতা জেনে এসব বলছে? যারা সাক্ষী হিসেবে যেখানে ছিল তারা এসে বাজারে হইচই ফেলে দিয়েছে। বলছে হাসান কাকার মতো এত বেইমান মানুষ তারা জীবনেও দেখেনি। বোর্ডারে তো মারছে, সাথে মেয়েটারও সম্পত্তি থেকে বঞ্চিত করলো। কোনো শত্রু কপালও যেন এমন বাপ না জন্মে। এসব কথা শুনে শিহাবুদ্দিন সোজা পৃথাকে ডেকে পাঠালেন। এরপর পৃথা তার কাছে এলে তিনি পৃথাকে সবকিছু খুলে বললেন, সাথে এই কথাও বললেন, তোমার বাবার কথার উপর ভিত্তি করে বিয়ের দিন আমার ছেলেটার সাথে বিয়ে করলে, তোমার মামার খুনের দায়ভার আমার উপর ফেলালে। এখন নিজের কানে সবকিছু শোনো, তারপর বিচার করো কে সঠিক আর কে বেঠিক। আমি তোমাকে এসব বললেও পারতাম, কিন্তু তুমি তোমার মামার বিষয়ে সরাসরি আমাকে অভিযোগ করেছো, সেটা আমার হজম হয়নি এখন। তাই সবকিছু বিচার না করে কারো উপর দোষ আরোপ করা ঠিক না। এরপর আদিল বা আমার উপর যে কোনো বিষয় আরোপ লাগানোর আগে বারবার ভেবেচিন্তে তারপরেই লাগাবে, কারণ আমি সব সময় তোমাকে ক্ষমা নাও করতে পারি। মনে রেখো, মানুষ সর্বদা পরিবর্তনশীল। এসব শুনে পৃথা স্থির হয়ে দাঁড়িয়েছিল। তবে এর ভেতর মালা একটা কথা বলল, যেটা আগুনে ঘি ডালার মতো কাজ করল পৃথার মনে। মালার বক্তব্য ছিল, যারা পিতামাতার যারও সন্তান তারা সম্পত্তির অধিকার হতে বঞ্চিত হয়, তাহলে তোমার বাবা কি তোমাকে জারুজি ভাবে, যার কারণে সে এসব করলো? মেয়ে যে এখন গর্ভবতী তারও খবর সে রাখে না। অমন বাবার মুখ দেখার চেয়ে না দেখাই উচিত। শিহাবুদ্দিন মালার দিকে চেয়ে চোখ বড় করে করতেই সে থেমে যায়। আর পৃথা চুপচাপ নিজের রুমে চলে আসে। এরপর রাত হলে সবার সাথে শান্তভাবে রাতের খাবারও শেষ করে। আরু অমির সাথে হাসি মুখে কথাও বলে, কিন্তু আসল সমস্যা বাধে রুমে এসে দরজা বন্ধ করে দেওয়ার পরে। মনের ভেতর প্রচণ্ড অশান্তি শুরু হয়। সে স্থির থাকতে না পেরে আদিলের কাছে কল দেয়। তারপর সে আদিলের সাথেও কিছুক্ষণ কথা বলে। এরপর তাকে জানায় সে ঘুমাবে। তার শরীর ভালো লাগছে না। কল কেটে দিয়ে পৃথা চুপ করে মালার কথাগুলোই শুধু ভাবে। সে যতই নিজেকে এসব থেকে মুক্ত রাখতে চেষ্টা করছে, ততই সেগুলো এসে ওকে জাপটে ধরছে। নানান চিন্তাভাবনার মাঝেই পৃথা একদম ডিপ্রেশনে চলে যায়। এতে তার হ্যালুসিনেশন হয়। চোখের সামনে তার বাবাকে দেখতে পায়। বাবা ওর মায়ের গায়ে হাত তুলছে। ওর বাবা মাকে জোরে একটা লাথি দেয় পেটে, আর ওর মা চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। সেটা দেখে পৃথা পাগলের মতো হাউমাউ করে জোরে কেঁদে ওঠে। শান্তির ঘর এক নিমিষেই অশান্তিতে পরিণত হয়। সে দ্রুত তার লাগেজ খুলে নাসিমার দেওয়া ওই মেডিসিনগুলো পাগলের মতো খুঁজতে থাকে, কিন্তু সেগুলো পায় না। এতে সেই পাগল প্রায় হয়ে যায়। অনেক খুঁজেও যখন কোনো লাভ হলো না, তখন ওর নাসিমার কথা মনে পড়ল। সে তার নোটবুক বের করে নাসিমার নাম্বারে বের করে ওকে কল দেয়। প্রথমবার রিসিভ হয় না, পরের বার আবার চেষ্টা করতেই কল রিসিভ হয়। পৃথা আক্রোশের সাথে জানতে চায় মেডিসিনগুলো কোথায়। অন্যদিকে মেয়ে হারানোর শোকে নাসিমাও প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সে আদিলের উপর শোধ নিতে পৃথার মস্তিষ্কের ওপর চড়াও হয়। বলে, আদিল ভাই ওটা সরিয়েছে, তবে চিন্তা করেন না, আমি ব্যবস্থা করে দিচ্ছি। এরপর সে কল কেটে দিয়ে অন্য কারোর সাথে যোগাযোগ করে বলে, ওই কাস্টমারের অনেক টাকা, তোমাদের ইচ্ছে মতো কেউ ব্যবহার করতে পারো। এরপর নাসিমা আবার পৃথাকে কল দিয়ে ওই ব্যক্তির নাম্বার ওকে দেয়। পৃথা তখন মনে হচ্ছিল কেউ যদি তাকে ওই মেডিসিন দিত তাহলে ও সব ভুলে থাকতে পারত। যে কোনো মূল্যতে সে ওই মেডিসিন চায়। অবশেষে ওই ডিলারের সাথে ওর কথা হয়। ডিলার বলে,
ম্যাডাম, আপনি তো আমাদের এরিয়া থেকে বহু দূরে থাকেন, তাই পার্সেল যেতে দেরি হবে, তবে কাল দুপুরে নাগাদ আপনি পেয়ে যাবেন নিশ্চিত। পৃথা একটু মনকে শান্ত করে, তারপর সে প্রচুর কান্না করে। সে কোনো সম্পত্তি চায় না, কিন্তু ওর বাবা তাকে অন্তত জানাতে পারত। কি করে ওর বাবা এসব করতে পারলো? ও কোনোদিনও ওর বাবার সাথে সম্পর্ক রাখবে না। এসব ভাবতে ভাবতে এক পর্যায়ে সে ঘুমিয়ে যায়। আদিল বাসায় এসেছে। গাড়ি থেকে নামতেই পৃথা দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এমন স্বপ্ন দেখে গভীর রাতে পৃথা জেগে ওঠে। অন্যদিকে তার ফোন বেজেই চলেছে। সে স্ক্রিনে চেয়ে দেখে আদিলের কল এসেছে। হয়তো রিংটোনের শব্দে ওর ঘুম ভেঙে গিয়েছে। স্বাভাবিক হতে পৃথার সময় লাগে। নাসিমা বলেছিল আদিল ওই মেডিসিনগুলো সরিয়েছে, অথচ আদিল এই কদিনে এই ব্যাপারে ওকে কিছুই জানায়নি। পৃথা লজ্জা আর ভয়ে আর কল রিসিভ করে না। এরপর কল কেটে গেলে আদিল আবার কল দেয়। এবারও পৃথা কল না ধরে গুটিসুটি মেরে করে মুখ লুকিয়ে নিঃশব্দে কান্না করতে থাকে। এই পৃথিবীতে মনে হয় ওর কেউ নেই, আশেপাশে সেই কাউকে খুঁজে পায় না। আদিলও ভাবে পৃথা হয়তো ঘুমিয়ে পড়েছে ফোন সাইলেন্ট করে, তাই আর কল দেয় না। অন্যদিকে পৃথাও রাতে আর ঘুমাতে পারে না। পরের দিন বলে দেওয়া নির্ধারিত সময়ে পৃথা বাসা হতে বের হয়। শিহাবুদ্দিন ছিল না বাসায়, তাই সহজেই বাসা থেকে সে বের হতে পেরেছে। কারণ হিসেবে বলেছে ওর বান্ধবী শাপলার সাথে দেখা করতে যাচ্ছে। পৃথা রেল স্টেশনে চলে আসে, তারপর লাইন বরাবর সোজা হাঁটতে থাকে। আর কিছুটা দূরে যাওয়ার পরই দুজন মধ্যবয়সী লোকের সাথে দেখা হয়। তারা কিছু টাকার বিনিময়ে পৃথার হাতে পাউডার জাতীয় কিছু তুলে দেয়। পৃথা বলে এটা ব্যবহার করে কিভাবে। এক লোক সেটা শিখিয়ে দিতেই পৃথা সেটা মুখের ভেতর বেশি মাত্রায় সেবন করে। আর এতেই কিছুক্ষণের মধ্যে ওর মস্তিষ্ক আয়ত্তের বাহিরে চলে যায়। ড্রাগসটা মুখে দেওয়ার সময় কিছু পাউডার পাথরের ওপর পড়ে গিয়েছিল। সেটা দেখে পৃথা ওখানেই বসে হামলে পড়ে ওই পাথরের ওপর। সেটা মুখে নিতেই এক লোক বাধা দেয়, বলে তার কাছে আরও আছে, তবে আরও টাকা লাগবে। পৃথার কাছে এত নগদ ক্যাশ নেই, তাই সে তার হাতের চুড়ি আংটি আর চেন খুলে দেয় লোকটির হাতে। তারপর সেটা নিয়ে একটা রিকশায় উঠে এবং বাসার পথে রওনা দেয়। কিছুক্ষণ আগে আদিল বাসায় এসেছে। পৃথাকে এক প্রকার সারপ্রাইজ দেওয়ার জন্যই ওকে কিছু জানানো হয়নি, কিন্তু সে যে নিজেই সারপ্রাইজ হয়ে যাবে সেটা সে কল্পনাও করেনি। সে বাইরে দাঁড়িয়ে ভাদুর সাথে কথা বলছিল আর পৃথাকে এক নাগারে কল দিয়ে যাচ্ছিল। সে কথা শেষ করে বাসায় ঢোকে, বাইকের চাবি আনতে। উদ্দেশ্য শাপলাদের বাসায় যাওয়ার। এমন সময় পৃথা বাসায় আসে। পুরো শরীর টলমল করছিল। কারোর সাথে কথা না বলে নিজের রুমে ঢুকতেই যাবে এমন সময় ভীষণ জোরে আদিলের সাথে ধাক্কা খায়। সিটকে অন্যদিকে পড়তেই আদিল ওকে সামলিয়ে নেয়। ইস বলেই পৃথা কপালে হাত নাড়তে থাকে। কে তাকে সেভ করলো সেটা তার ভেবে দেখার সময়ও যেন হলো না। সরি সরি বলে আদিলকে নিজের কাছ থেকে সরিয়ে ওকে পাশ কাটিয়ে রুমের ভেতর চলে যায় পৃথা। এমন আচরণ করলো যেন সে আদিলকে চিনেই না। পৃথা তখন পুরো দমে মাদকাসক্ত ছিল। রুমের ভেতর ঢুকেই পৃথা পেছন দিকে চাইল। এতে আদিল এমন রিয়াকশন দেখালো যা দেখার মতো ছিল। সে পৃথাকে প্রথম কামড় দেয় তার চোখ দিয়ে। আদিল ঠায় দাঁড়িয়ে যাচ্ছে বিজ্ঞ অভিভাবকের মতো। পৃথা উল্টো পাল্টা কিছু করলে যেন কড়া ধমক দিয়ে থামিয়ে দেবে তাকে। অন্যদিকে আদিলকে দেখে পৃথা ভয়ে তটস্থ। নিজেকে ভীষণ ভার শূন্য রাখছে। প্রতিটা পা ফেলা, চলা, কথা বলায় আনারই নায়িকার অনুভূতি। আদিল এগিয়ে যায় পৃথার কাছে, তারপর ওর বাহুজোড়া ধরে বেডে বসিয়ে পড়ে। তুমি কোথায় গিয়েছিলে? পৃথার চাল চলন অত্যন্ত জটিল ছিল, তাই ও ঠিক কী করেছে সেটা অন্তত আদিলের কাছে পরিষ্কার। এর ভীষণে ভীষণ রাগ হচ্ছে পৃথার উপর, কিন্তু সেটা প্রকাশ করতে পারছে না। তাই সে নিজেকে সতর্কতার সাথে সর্বোচ্চ পর্যায়ে ধৈর্য ধারণ করে পৃথার কাছে আবারও জানতে চায়, এসব কতদিন থেকে চলছে? জানো না তুমি প্রেগনেন্ট? এই অবস্থায় তুমি এসব সেবন করো কোন বিবেকে? এত সব কথা পৃথার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। সে নিচের দিকে চেয়ে আছে আর শরীর টলমল করছে। এটা দেখে আদিল খানিকটা বিরক্ত হয়ে যায় পৃথার ওপর। সে ধমক দিয়ে বলে, এই আমার দিকে তাকাও। কি হলো, নিচের দিকে চেয়ে আছো কেন? আমার চোখের দিকে তাকাও বলছি। বলো, এই শরীরে তুমি এসব কেন নিতে গিয়েছিলে? আর কে তোমাকে নিয়ে গিয়েছিল? কার কাছে তুমি গিয়েছিলে? পাই টু পাই সব কথা আমাকে খুলে বলো। পৃথাকে ঝাঁকিয়ে অনবরত প্রশ্ন করে যাচ্ছিল আদিল। অপরদিকে নিজের বাবার ওপর রাগ কারো ওপর ঝাড়তে না পেরে সেটার সমস্ত প্রভাব আদিলের ওপর ফেলতে চাইল পৃথা। তাই চারপাশে নির্মল পরিবেশটা ভারী করে এটা বলল, আমি যা কিছু করেছি সব কিছু যদি ভুলও হয় তাহলে দ্বিতীয়বার সুযোগ পেলে একই কাজগুলো আমি আবারও করব। একে তো পৃথা প্রেগনেন্ট, তার উপর এইসব কথাবার্তায় আদিল ভীষণ রেগে গেল। সে উঠে গিয়ে দরজা বন্ধ করতে যাবে এমন সময় ওর দাদি এসে দরজায় দাঁড়ায়, বলে,
ওকে কিছু বলিস না, আমাদের আরো সচেতন হওয়া উচিত ছিল, ভুলটা আমাদেরই। দাদি প্লিজ, ওর হয়ে আর সাফাই গাইতে এসো না তুমি। আর যদি ওকে শাসন না করি তাহলে ওর অবাধ্যতা আরো বেড়ে যাবে, শেষেও আমার কন্ট্রোলে আর থাকবে না। আমার কাজ আমাকে অন্তত বুঝিয়ে নিতে দাও। কথাগুলো বলেই দাদির মুখের উপর দরজা বন্ধ করে দেয় আদিল। এরপর এসে পৃথার পার্সটা কেড়ে নেয় ওর হাত থেকে। এতে পৃথা টালমাটাল গলায় চেঁচিয়ে ওঠে। আমার পার্সোনাল জিনিসপত্রে হাত দেওয়ার অধিকার তোমায় কে দিয়েছে? আদিল পৃথার কথা কানে না নিয়ে ওর পার্স চেক করে যা পেলেও তাতে সে কিছুক্ষণের জন্য নীরব হতে বাধ্য হলো। অন্যদিকে পৃথা ধরা পড়ে ভীত চাহনিতে আদিলের দিকে চায়, তবুও তার অভ্যাস মতো হুমকি দেওয়ার কথা বলে ওঠে। আমি বলিনি আমার জিনিসপত্রে তুমি হাত দিবা না, অনেক হয়েছে, এবার আমার পার্স আমায় দাও। এরপর আদিল যেটা করে সেটার জন্য পৃথা কোনো দিনই প্রস্তুত ছিল না। সপাটে কঠিন হাতের চর আছড়ে পড়ে পৃথার কোমল গালে, সাথে সাথে পৃথা গালে হাত দিয়ে জায়গা চেপে ধরে। চোখের ফোঁটা ফোঁটা মুক্ত দানার মতো জলগুলো এক হয়ে স্রোতে পরিণতি হয়। আদিল ওকে টেনে তুলে আক্রোশের সাথে কঠিন চাহনিতে জানতে চাইল, কোন সাহসে তুই আমার মায়ের শেষ স্মৃতির গলার চেনটি অন্যের হাতে তুলে দিয়েছিস? পৃথা আদিলের চোখের দিকে চাইতেই পারে না, মাথা নিচু করে মৃদু কাঁপতে থাকে। সেটা দেখে আদিল ওকে ছেড়ে দেয়। এরপর ওই ড্রাগসগুলো নিয়ে ওয়াশরুমে গিয়ে পানি দিয়ে ধুয়ে নষ্ট করে ফেলে। এরপর পৃথার ফোন নিয়ে এসে বাসা হতে বের হয়ে যায়। আদিল চোখের আড়াল হতেই পৃথা ফুপিয়ে কাঁদতে থাকে। যেহেতু পৃথার ফোন থেকে ওই ডিলারের কল দেওয়া হয়েছিল, সেই জন্য তাদের ধরাশায়ী করতে আদিলের খুব একটা ব্যাক পেতে হলো না। সে তাদের মেসেজ করেছিল ফোন থেকে। পৃথার কাছে এখন ক্যাশ টাকা আছে, তারা যেন ওই গহনা দিয়ে টাকা নিয়ে যায়। লোকগুলো যখন আদিলের দেওয়া ঠিকানা অনুযায়ী এক গলিতে উপস্থিত হলো, তখন তারা সেখানে পৃথাকে না দেখে আদিলকে দেখলো। তারা ভয় পেয়ে এদিক সেদিক দৌড় দিল, কিন্তু এলাকাটা আদিলের, তাই ওদের দৌড় কতদূর সেটা সে ভালো করেই জানে। ওদের ধরে একাই এক হাতে মারতে মারতে ফ্লাট করে ফেললো আদিল। মেয়ে মানুষের কাছে ড্রাগস সাপ্লাই দিস? বল, পৃথাকে কোন ড্রাগস খাইয়েছিস? সত্য কথা না বললে আজ তোদের স্ত্রী ঘরে যাওয়ার ব্যবস্থা করেই তবে শ্বাস নেব। ভুল মানুষকে টার্গেট করেছিস তোরা। এমন কথা শুনে ভয় পায় তারা। এতে ওদের একজন কাতর স্বরে বলে ওঠে, মেয়েটি বাইরে এসব নিতে এসেছিল বলে তারা কম ডোজের ড্রাগ দিয়েছে তাকে, যাতে সে ভালোভাবে বাসায় ফিরতে পারে। অল্প সময়ের ভেতরে তার নেশা কেটে যাবে। তবে তাকে যেগুলো প্যাকেট করে দিয়েছিল সেগুলো ছিল মারাত্মক ডোজ। সব শুনে আদিল স্বস্তির শ্বাস ফেলতে পারে, কারণ ওই ড্রাগসগুলো সে নষ্ট করে ফেলেছে। এরপর আদিল তাদের কাছে থাকা গহনাগুলো চায়। এতে একজন সেগুলো নিঃশব্দে বের করে দিয়ে ওর পা চেপে ধরে বলে, ভাই, এবারে মতো মাফ করে দেন আমাদের। এরপরে এই এলাকায় আমাদের আর দেখতে পাবেন না। যদি দেখেন তাহলে আপনার জুতা আর আমার গাল সমান হবে। আদিল এটাকে আর না বাড়িয়ে ওগুলো নিয়ে ওখান থেকে বাজারে চলে আসে। তারপর নাসিমাকে কল দেয় পৃথার নাম্বার থেকে। নাসিমা রিসিভ করতে আদিল বলে ওঠে, তুমি কখনো শুধরানোর মহিলা নও, অত্যন্ত কলহপ্রিয় একটা মহিলা তুমি। তোমার সন্তান মারা গেছে বলে আজ ছেড়ে দিলাম, কিন্তু পরের বার এই সুযোগটা আর পাবে না। নাসিমা ওই পাশ থেকে বিশ্রী ভাষায় কিছু বলতেই আদিলের চোয়াল শক্ত হয়ে যায়। আদিল দাঁতে দাঁত চেপে শেষবারের মতো ওয়ার্নিং দেয় নাসিমাকে, আর একটা শব্দ যদি মুখ থেকে বেরোয় তাহলে এক ঝাঁক দুপায়া রাস্তার কুকুরের মাঝে তোকে ছেড়ে দেব। না মরতে পারবি, না বাঁচার মতো বাঁচতে পারবি। তাই এইসব নষ্টামি বাদ দিয়ে বাকি জীবন সভ্য হয়ে বাঁচার মতো বাঁচ। আর আমার তোর কত দূর সেটা অবশ্যই তোকে বলে দিতে হবে না। নাসিমার মুখ দিয়ে আর একটা কথাও বের হয় না। আদিল কল কেটে দিয়ে পেছন ফিরতেই হাসানের সাথেও দেখা হয়। আদিলকে দূর থেকে দেখে হাসানও তো তার কাছে এসে দাঁড়িয়েছিল। আদিল এই প্রথম তাকে হাসি মুখে সালাম দেয়। সে শুধু সালাম দিয়েই ক্ষান্ত হলো না, বরং তাকে বড় একটা হোটেলে নিয়ে গিয়ে একসাথে মুখোমুখি হয়ে বসল। মিষ্টি দিতে বলে আদিল জানতে চাইল তিনি কেমন আছেন। হাসান কথা বলতে পারছিল না, ছলছল চোখে শুধু আদিলের দিকে চেয়ে থাকে। অবশেষে মিষ্টি এসে একটা মিষ্টি তুলে অনেকটা জোরপূর্বক হাসানের মুখে পুরে দিল আর বলল, আপনি নানা হতে চলেছেন সেটা কি আপনি জানেন? আপনি নানা হতে চলেছেন সেটা কি আপনি জানেন? আমি ফোন করেই বলতে চেয়েছিলাম, কিন্তু মনে হলো সামনাসামনি বলাটাই শ্রেয়। কথাটি শুনে হাসান মুচকি হাসি দিতে গিয়েও আর পারল না, শুধু ঠোঁট জোড়া কেঁপে উঠল। আদিল সেটা দেখে পকেট থেকে গলার চেনটি বের করে হাসানের হাতে দিয়ে বলল, এটা আমার শাশুড়ি মায়ের দেওয়া শেষ উপহার। পৃথা এটা নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছে। যদিও আপনি এটা ডিজার্ভ করেন না, তবু আপনাকে এটা আমানত হিসেবে দিলাম। যদি কোনোদিনও কারোর প্ররোচনায় পড়ে পৃথার প্রতি অবিচার করেন তাহলে এই চেনের দিকে তাকাবেন। আশা করি আপনি তার ভেতর আপনার পিতৃসুলভ অনুভূতি খুঁজে পাবেন।
আদিল আর দেরি করে না, সে উঠে বাসার দিকে পা বাড়ায় আর হাসান সেই চলে যাওয়া পথের পানে এক দৃষ্টিতে চেয়ে রইল। হাসানের মনে হতে লাগলো এক মুঠো সুখের হাওয়া কিছুক্ষণের জন্য ওর চোখে মুখে ঝাপটা দিয়ে গেল। এমন সুখ অনুভব করা বড্ড সৌভাগ্যের বিষয়। হাসানের এমন দৃষ্টি দেখে পাশের টেবিলে বসে থাকা এক প্রতিবেশী মুখ ফুটে বলেই উঠল, মেয়েটির সাথে কম অবিচার করনি, তবুও এমন একটা জামাই পাওয়ার সৌভাগ্যের বিষয়। এত কিছু করার পরও তোমার সাথে সম্পর্ক রাখছে। আমাদের মতো মানুষ হলে তোমার মুখও দেখতাম না। আদিল বাসায় এসে জানতে পারে পৃথার রুমে অনেক ভাঙচুর করেছে, এমনকি মালাকে পাগল মহিলা বলে দুটো কথাও শুনিয়েছে। আদিলের দাদি থাকায় মালা কিছু বলার সাহস পায়নি। আদিল দ্রুত ওর রুমে গিয়ে দেখে সত্যিই পৃথা এসব কাণ্ড ঘটিয়েছে। পৃথার দেয়াল ঘেঁষে ফ্লোরে জড়সড়ো হয়ে বসে আছে করে মুখ লুকিয়ে। আদিল ধীর পায়ে এগিয়ে যায় পৃথার দিকে, তারপর ওর পাশে বসে কোমল কণ্ঠে বলে ওঠে, রাগ কমেছে? পৃথা চট করে মুখ তুলে আদিলের দিকে যায়, তারপর সে প্রচুর কান্না করে, আবার কোলে মুখ গুজে বলে ওঠে, আমি ভেবেছিলাম তুমি আর আমি একটা বইয়ের একই পৃষ্ঠা, কিন্তু পৃষ্ঠা তো দূরের কথা, আমরা সেই বইয়ের ধারে কাছেও নেই। এমন কথা শুনে আদিল অনেক অনুতপ্ত হয়। পৃথা হয়তো এমন কিছু নিয়ে ডিপ্রেশনে ছিল যেটা সে কারোর সাথে শেয়ার করতে পারেনি, যার দরুন মালার কাছে সাহায্য চাইলে মালা ওকে ব্যবহার করে। আর এমন একটা দুর্ঘটনা ঘটে যায়, আদিল কিছু একটা ভাবে, তারপর বলে, তোমাকে বিয়ে করার ব্যাপারে আমার বাবার মত একদমই ছিল না। আমি অনেকটা জোর করেই তোমাকে বিয়ে করেছি। এরপর আদিল আর কথা শেষ করতে পারে না। পৃথা কথা কেড়ে নিয়ে বলে, বিয়ে তো আমিও তোমাকে করতে চাইনি, তাহলে কেন জোর করে আমায় বিয়ে করেছো? তুমি আমার কাছে উপস্থিত থেকে আমাকে যতই শাস্তি দাও না কেন আমি তা সহ্য করব, কিন্তু তোমার অনুপস্থিতি আমি সহ্য করতে পারবো না। পৃথা আর কথা বাড়ায় না। পৃথাকে চুপ থাকা দেখে আদিল আবার বলে ওঠে, পুরোটা রাত ঘুমাইনি আমি শুধু তোমাকে দেখব বলে। তোমাকে দেখার স্বাদ আমার পূর্ণ হয়েছে, এখন ঘুমাবো। তুমি উঠে ফ্রেশ হয়ে প্রথমে আরুর আম্মার কাছে গিয়ে ক্ষমা চাইবা, তারপর খাবার খেয়ে আমার পাশে এসে লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবা। তুমি একজন শিক্ষিত মেয়ে, আশা করি এর বেশি শিখাইতে হবে না তোমায়। আদিল কথাগুলো বলে ফ্রেশ হয়ে তারপর সালমাকে ডেকে রুম পরিষ্কার করতে বলে বেড়ে শুয়ে পড়ে। পৃথা বাধ্য মেয়ের মতো উঠে গোসল সেরে নেয়, তারপর জরুরি কাজগুলো সেরে রুম থেকে বের হয়। মাজেদা বেগম ওকে দেখে প্লেটে খাবার বাড়িয়ে কাছে ডাক দেয়। পৃথা প্রথমেই মালার কাছে ক্ষমা চায়, এমনকি মা বলে জড়িয়েও ধরে, বলে, আমার মাথা ঠিক ছিল না, তখন কি বলেছি নিজেও জানি না, আমায় ক্ষমা করে দিন। এরপর খাবার শেষ করে দরজা বন্ধ করে দিয়ে আদিলের পাশে শুয়ে পড়ে। আদিল পৃথার জন্যই অপেক্ষায় ছিল। সে আসলেই আদিল পেছন দিক থেকে পৃথাকে জড়িয়ে ধরে বলে, প্লিজ আমাকে আর দুশ্চিন্তায় ফেলো না। কথাগুলো বলে আদিল চোখ বন্ধ করে। শীতকালে যখন সূর্যের অস্ত যায় ঠিক তখন তাড়া করে ঘরে ঢুকে যায়। বৃক্ষ লতাদেরও শোভার সময় হয়ে যায়। এই প্রকৃতির নিয়মের ভালোবাসাগুলো কেমন যেন লোক দেখানো মনে হয় পৃথার কাছে। পৃথা ছাদের কিনারায় দাঁড়িয়ে এসব কথাই ভাবতে থাকে। মাগরিবের আজান হতে একটু দেরি আছে। কনকনে ঠান্ডা সোয়েটার বিহীন শরীরকে কাবু করে ফেলছে। শরীর মস্তিষ্কে জানিয়ে দেয় তার শীত করছে। এমন সময় মাজেদা বেগম ছাদে এসে পৃথাকে বকা দেয়, গরম কাপড় ছাড়া এই সময়ে কেন সেখানে এসেছে। পৃথা সেগুলো কথার তোয়াক্কা না করে বলে, আদিলের ঘুম ভেঙেছে? হ্যাঁ, ওকে খাবার দিয়ে তোকে ডাকতে এলাম, নিচে চল। এমন কথার মাঝে পৃথা হঠাৎ মাজেদার হাত চেপে ধরে আর বলে, আপনার জন্যেই অপেক্ষা করছিলাম। পৃথার এমন আচরণে মাজেদা বেগম কিছুটা বিস্ময়ের সাথে পৃথার দিকে যায়। আপনার ছেলে যে এত অপকর্মে জড়িত সেটা কি আপনি আগে থেকে জানতেন না? গলা ছেড়ে জানতে চায় পৃথা। মাজেদা বেগম কথা খুঁজে আর পায় না, সে থতমত খেয়ে যায়। এটা দেখে পৃথা আবার বলে, আপনি ভালো করেই জানতেন আমার মামার মৃত্যুর পেছনে আপনার ছেলে জড়িত, তাও এত নিশ্চিন্তে চুপচাপ থাকেন কি করে? এর প্রতি উত্তরে মাজেদা বেগম ক্রোধের সাথে জানায়, বেশি জানার চেষ্টা করিস না, মাঠে মারা পড়বি। যেমনটা মারা পড়েছিল আমার শাশুড়ি মা, তাই না দাদি? মাজেদা বেগম হানতান করে পৃথার কাছ থেকে নিজের হাত ছাড়াতে চেষ্টা করে, কিন্তু পৃথা তাকে ছেড়ে দেওয়া মতো সহজ পাচ্ছি না। সে আরো শক্ত করে চেপে ধরে মাজেদার হাত। এতে মাজেদা বেগম ক্ষিপ্ত হয়ে অন্য হাতে পৃথাকে এত জোরে ধাক্কা দেয় সে পৃথা তাল সামলাতে না পেরে লেবু গাছের টপের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। পৃথা আর কথা বলতে পারে না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, আস্তে আস্তে ঝাপসা হয়ে যায় সব কিছু। মৃদু কেঁপে সেন্স হারে পৃথা। অন্যদিকে মাজেদা বেগম ঠাই হয়ে দাঁড়িয়ে থেকে পৃথার নিথর দেহ দেখতে থাকে।
তার মাথায় একটাই প্রশ্ন ঘুরপাক খায়, পৃথা কি বেঁচে থাকা উচিত না মারা যাওয়া উচিত? কারণ এখন ওর নিঃশ্বাসের দফারফা করা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। বন্ধ দরজার পানে এক দৃষ্টিতে চেয়ে আছে আদিল। ভেতরে তার সবচেয়ে প্রিয় দুটি মানুষ রয়েছে। ছুটে তাদের কাছে যেতে ইচ্ছে করছে আদিলের, কিন্তু ভেতরে যাওয়ার অনুমতি তার নেই। এই শীতের রাতেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। এমন শ্বাসরুদ্ধ পরিবেশে বিকট শব্দে আদিলের ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে রাহি কল। আদিল বেশ বিরক্ত হয়ে রাহির কল রিসিভ করে, আর হ্যালো বলতেই ওপাশ থেকে রাহির রাগী কণ্ঠের আওয়াজ পাওয়া যায়। ভাইয়া কিছু পাঠাচ্ছি বলে সে আদিলের ফোনে একের পর এক ছবি পাঠায়। আদিল বিস্ময়ের সাথে সেগুলো ছবি দেখে, পৃথা আর রিয়াদের কয়েকটা ক্লোজ ছবি। আদিল এসব দেখে প্রচণ্ড রেগে যায় রাহির ওপর। সে রাগের সাথে জানতে চায়, তুমি এগুলো পেলে কোথায়? আমি এসব কোথা থেকে পেলাম সেটা বড় কথা না। আপনি কি জানেন পৃথা আপুর সাথে রিয়াদের অন্তরঙ্গ সম্পর্ক ছিল? আমার কাছে আরও প্রুফ রয়েছে তাদের বিরুদ্ধে। আমি এখন বুঝতে পারছি পৃথা আপু আপনাকে কিংবা ভাইয়াকে কেন বিয়ে করতে চাইতো না। করবে কেন? রিয়াদের সাথে যে তার গভীর সম্পর্ক ছিল। কথাগুলো বলেই রাহি কান্নায় ভেঙে পড়ে। সব কথা শুনে আদিল প্রশ্ন করে, এত সব খরচুক্তি নিশ্চয়ই তোমার বাবা তোমাকে দেখিয়েছে? হ্যাঁ, প্রথমে বাবার কথাও আমি বিশ্বাস করতে চাইনি, কিন্তু বাবা আমাকে এমন এমন কিছু দেখিয়েছে যেটা দেখে বিশ্বাস করতে আমি বাধ্য হয়েছি। আমি ভাবতেও পারিনি পৃথা আপু তো এত চরিত্রহীন একটা মেয়ে। আর রিয়াদ। রাহি থেমে গিয়ে নিঃশব্দে কান্না করে। রাহির কথা শুনে আদিল তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, তোমার কথা শুনে এখন আমার মনে হচ্ছে রিয়াদ মারা গিয়ে হয়তো বড় বাঁচা বেঁচে গেছে, না হলে তোমার মতো বিশ্বাসঘাতকের জন্য ওনাকে বারবার মরতে হতো। রাহি একটা ছোট মেয়ে, তাই তার ব্রেন ওয়াশ করতে আশিকুর জামানের খুব একটা কষ্ট করতে হয়নি, সেটা রাহির কথায় বোঝা যাচ্ছে। আদিলের এসব ভাবনার মাঝেই রাহি বলে ফেলে, আপনি কি অস্বীকার করতে পারবেন যে পৃথা আপুর কারণে রিয়াদ সিদ্ধার্থ মারা যায়নি? আপনি তো তখন তাহলে সব জানার সত্ত্বেও আপনি আপনার ওয়াইফের সাপোর্ট নেবেন? আপনার এই অন্ধ ভালোবাসার একদিন আপনাকে ধ্বংস করে দিবে। সেদিন চেয়েছে এই ধ্বংসলীলা দেখা ছাড়া কোনো উপায় থাকবে না আপনার। তোমার কথা শেষ? তোমার কথা যদি শেষ হয়ে থাকে তাহলে তুমি ফোন রাখতে পারো। ফার্দার আমার সাথে বা আমার পরিবারের সাথে তোমাকে যোগাযোগ করতে যেন না দেখি। আর যদি ভুলেও দেখি তুমি বা তোমার বাবা আমার পরিবারের পেছনে পড়েছ, তাহলে তোমার বাপকে রাস্তায় ফেলে তো পেটাবই, সাথে তার বাচ্চাদেরও শায়েস্তা করব। ভেবেছিলাম আপনাকে সাহায্য করব, কিন্তু আপনার ব্যবহার দেখে মনে হচ্ছে না সেটা হলো উচিত। আমার বাবা পৃথা আপুর বিরুদ্ধে থানায় একটা মামলা করার প্রস্তুতি নিচ্ছে, এবং এখন মনে হচ্ছে আমার বাবা ঠিক সিদ্ধান্তটাই নিয়েছে। কারণ আপনি একটা চরম বেয়াদব। আপনার সাথে ওইটাই হয়তো উচিত, সেটা রিয়াদের সাথে হয়েছে। বেয়াদবির দেখেছ কি? এই বেয়াদবি এবার তোমার পরিবার দেখবে, প্রস্তুত থেকো। কল কেটে দিয়ে আদিল মনে মনে এসব কথা বলে। শালা পুরো পরিবারই একটা জানোয়ারের স্তূপ। একটা সদস্য অন্তত ভালো হোক, তাতেও নিজের মনকে সান্ত্বনা দেওয়া উচিত। এখন মনে হচ্ছে একজনকেও ছাড় দেওয়া উচিত নয়, সেটা আশিকুর কিংবা রাহি হোক না কেন। এরপর আদিল কল রেকর্ড একজনের কাছে পাঠিয়ে দিয়ে আবারও সেই বন্ধ দরজার পানে চেয়ে থাকে, দরজা খোলার অপেক্ষায়। রাতের নিস্তব্ধ আধারে শুধুই ঘড়ির কাঁটা টিকটিক শব্দ করে। নীরবতা খুন করা কুকুরের গর্জনার মিশকালো আধার ভেদ করা জোনাকির প্রচলন। বন্ধ ঘরের চার দেয়ালে শিকারের তারুরায় ওত পেতে থাকা সেই পরিচিত স্বচ্ছ চাহনি। মাঝে মাঝে ঝাপসা চোখে লোনা জল এসে দেয় ধরা, আবার কখনো বিক্ষুব্ধ মন হতে চায় বাঁধনহারা। ঠিক তখনই হেয়ালি বাতাস বিষণ্ণ চাঁদের বার্তা নিয়ে মনে এসে দোলা দেয় পৃথার। ধূসর গোধূলি লগ্নের বিভীষিকা সেই কাহিনী পৃথার পরমাত্মাকে আটকে তোলে। দাদি যে তার সাথে এমন ব্যবহার করবে সে কল্পনাতেও আনেনি। কাছেই শিহাবুদ্দিন বসা, সে পৃথাকে নানানভাবে বোঝাতে চায় এটা দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। তিনি বলেন, তোমার মনে যত প্রশ্ন আছে আমাকে নিয়ে সেসব তুমি আমাকে বলবে, তা না করে কেন তুমি আমার কাছে বলতে গিয়েছো? তিনি নিজের ছেলের সেফটির জন্য এসব তো করবে। তোমার কি সমস্যা আমাকে খুলে বলো, আমি তার জবাব দেব। তারপর তুমি যে সিদ্ধান্ত নেবে সেটাই আমার মেনে নেব, কথা দিলাম। আমার মামাকে আপনি কেন হত্যা করেছেন? তাছাড়া আমার শাশুড়ি মা কিভাবে মারা গিয়েছে, এই দুটো প্রশ্নের জবাব দিন আমায়।
কথাটুকু বলতেই আবেগে পৃথার গলা ধরে আসে। তোমার প্রশ্নের জবাব দিতে গেলে আমার পুরনো ক্ষত জেগে উঠবে, যে মা তবু বলবো, কারণ এখানে আমার ছেলের জীবন ভালো থাকার প্রশ্ন জড়িয়ে আছে, আর আমার কাছে আদিলের ঊর্ধ্বে আর কেউ নয়। শিখা আর পালুরের বন্ধুত্ব খুব ঘনিষ্ঠ, আর এই দুই বান্ধবীর মাঝে আমি এসে যাই। আমার আর পারুলের সম্পর্ক ছিল, কিন্তু শিখা যে আমাকে পছন্দ করে সেটা আমি জানতাম না। এর ভিতর আরও একটা কাহিনী যোগ করতে হয়। তোমার বড় মামা শিখাকে নাকি খুব পছন্দ করত এবং রাস্তাঘাটে প্রচণ্ড বিরক্ত করত। একদিন শিখা পারুলকে তোমার মামার ব্যাপার সব কিছু জানায়, সাথে আরও জানায় সে আমাকে পছন্দ করে। অপরদিকে তোমার মামার সাথে আমার স্কুল জীবন থেকে বিরোধ ছিল, কলেজ জীবনে সেটা আরও জটিল হয়। এর কারণ আমাদের দুই পরিবারের অভিভাবকদের থানা অবধি চক্কর দিতে হয়েছে। তোমার এই মামার কারণে পারুল আর আমার বিয়ে হয়নি। আমার উপর রাগ করে তোমার মায়ের জীবনও নষ্ট করেছে তোমার মামা। সে এসব করেও শান্ত হয়নি। এরপর সে শিকার পেছনে লাগে, তার জীবন তো নষ্ট হয়ে গেছে, সে তার ভাইয়ের চক্করে শিকার জীবনও নষ্ট করতে চায়নি। তাই তোমার মা আমাকে কান্না করে অনুরোধ করেছিল যাতে আমি শিখাকে বিয়ে করি। সেদিন আমি তার অনুরোধ ফেলতে পারিনি, এর কারণে শিখাকে আমি বিয়ে করতে বাধ্য হই। তুমি জানো তোমার মায়ের সেই অনুরোধ কী ছিল আমার কাছে? সে বলেছিল যদি সে বেঁচে থাকে তাহলে তোমার অন্তত সুন্দর একটা জীবন দিবে, কিন্তু যদি মারা যায় তাহলে তোমার দায়িত্বের জন্য আমি নেই। কারণ সে হয়তো আগেই তোমার বাবার অভিসন্ধি বুঝে গিয়েছিল। তোমার শাশি এবং তোমার বাবার অবৈধ সম্পর্কে এমন বাড়াবাড়ি পর্যায়ে গিয়েছিল যে তার মনে হতো কবে যেন সে খুন হবে। শেষ পর্যন্ত তার ধারণাই সঠিক ছিল, অকালে তাকে জীবন দিতে হয়েছে। আমি আমার কথা রেখেছি। আমি মনে করি আদিলের থেকে তোমাকে কেউ এত ভালোবাসতে পারবে না এবং ভালো রাখতে পারবে না। আর আমিও এই সম্পর্কের ভিতর তোমাকে সবসময় প্রোটেকশন দিতে পারবো সর্ব অবস্থায়। এখন আসুক তোমার মামার হত্যার বিষয়। হ্যাঁ, তাকে আমি হত্যা করেছি। সে তোমার মায়ের জীবন নষ্ট করে শান্ত হয়নি। আমার উপর প্রতিশোধ নিতে তোমার জীবনের বিনিময় হলেও আমার ছেলের জীবন নষ্ট করতে বদ্ধপরিপক ছিল। সে জানতো আমার ছেলে আমার কাছে কি। সে কিন্তু কখনো তোমাদের বাসায় যেত না, এমনকি তোমার বিয়েতে উপস্থিত ছিল না। তাহলে কেন সে বহুবতে আমার বাসায় উপস্থিত হয়েছিল? কারণ সে শেষবারের মতো চেষ্টা করেছিল আমাকে আঘাত করার, আর সেটা পুরোপুরিভাবে করতে না পারলেও সেদিন তোমার মাথায় এটা ঢুকেছিল যে আমি আমার নিজের স্ত্রীকে হত্যা করেছি। অথচ শিখা মারা যাওয়ার পিছনে তোমার মামার হাত ছিল। শিখার হার্টের সমস্যা ছিল, আর এই সুযোগ নিয়ে তোমার মামা তাকে জানিয়েছিল আমার আর তোমার মায়ের সম্পর্কের বিষয়। সাথে এটাও জানিয়েছিল তুমি আমার অবৈধ সন্তান, যার কারণে আমার সাজানো সংসার নিমেষে শেষ হয়ে যায়। শিখা হার্ট অ্যাটাকে মারা যায়। এখনও আমার সংসারে আছে, কিন্তু তুমি জানো তো কোন পরিস্থিতিতে আমি মালাকে বিয়ে করেছিলাম। যাক, সেই কথা। আমি এত কিছু সব সহ্য করেছি, কিন্তু সে যখন আমার ছেলের পেছনে লাগলো তখন তাকে হত্যা করা ছাড়া আমার দ্বিতীয় কোনো অপশন খুঁজে পাইনি। আমি তাই তাকে মেরে দিতে বাধ্য হই। এখন তোমার বাবার কথা বলি। তোমার মাকে সে হত্যা করেছে এটার বিষয়ে তোমার অজানা কিছু নেই। তোমার মায়ের মৃত্যুর পর সবাই যখন তোমার বাবার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন তোমার মামা সেই একমাত্র ব্যক্তি যে কিনা তোমার বাবার সাথে গোপনে সুসম্পর্ক রেখেছিল। না হলে কেউ তার হত্যার জন্য থানায় ডায়েরি করলো না, কিন্তু তোমার বাবা আমার নামে ঠিকই ডায়েরি করলো। কেন সে এমনটা করলো? আশা করি এই ব্যাপারে তোমার আর কোনো প্রশ্ন থাকবে না আমার কাছে। পৃথা স্থির হয়ে সবকিছু শোনে আর অঝরে কান্না করতে থাকে। সেটা দেখে শিহাবুদ্দিন সাহেব পৃথার মাথায় হাত বুলিয়ে আবেগময় কণ্ঠে বলে, আদিল আর তোমার পিছনে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু আমার পিছনে তখন আমি কাউকে পাইনি। আমার ছেলে এসব বিষয়ে কিন্তু কিছুই জানে না। তোমাকে আজ বললাম এসব এই কারণে যে আমি এতকালে এই কথাগুলো বহন করতে পেরে উঠছি আর পারছি না এসব নিজের মনের ভিতর চেপে রাখতে। তোমার কাছে আমার সেই অনুরোধ রইল, আদিলকে সুন্দর একটা জীবন শুধুমাত্র তুমি দিতে পারো। তোমার মা আমার কাছে তোমার সুন্দর জীবন চেয়েছিল, আর আজ আমি আমার ছেলের সুন্দর জীবন তোমার হাতে চাচ্ছি। আপনি পৃথাকে মারতে কেন চাইছিলেন? ওই সময় যদি আমি ছাদে না যেতাম তাহলে তখন কি হয়ে যেত? অনেক হয়েছে আম্মা, আপনি আর পৃথার ধারের কাছেও আজ যাবেন না।
ওদের কাল পরশুর মধ্যে ঢাকাতে পাঠিয়ে দেবো। ছেলের পড়ালেখার জন্য তো ওকে বহুদিন ছেড়েই আসি। না হয় বাকিটা জীবন এমন দূরত্ব বজায় করেই থাকলাম। পৃথার প্রচণ্ড কষ্ট হয়। সে খুব ভালো করে বুঝতে পারে কেন বড়খালা তাকে হঠাৎ করেই তাদের বাসায় নিয়ে গিয়েছিল, আর কেনই বা রাফাতের সাথে বিয়ের জন্য এত তোড়জোড় করছিল। নিজের আপন জনরাই তাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। একটি সুন্দরতম সকালের অপেক্ষায় অমানিসা ভরা রাতভর কেটে যায়। আশায় আশায় আমি বাঁধিনু খেলাঘর, আপনজন সব আজ হয়ে গেছে পর। কবিতার লাইনগুলো শুধুমাত্র পৃথার জন্যই প্রযোজ্য। শিহাবুদ্দিন পৃথাকে একা থাকতে সাহায্য করেন। সমস্ত সিদ্ধান্ত মেয়েটির হাতে ছেড়ে দিয়ে তিনি উঠে পড়েন। দরজা খুলে তিনি আদিলকে অধীর আগ্রহী নিয়ে তার দিকে চেয়ে থাকতে দেখতেন। পৃথিবীর সমস্ত মায়া যেন তার আদরের এই ছেলেটির মুখে খুঁজে পান তিনি। এই মায়াময় চাহনি দেখার জন্য তিনি পৃথিবীর সমস্ত দুর্গম পথ অতিক্রম করতেও প্রস্তুত। তিনি আদিলকে অপেক্ষা করতে বলে তার আম্মার দিকে এগিয়ে গেলেন। মাজেদা বেগম তখন প্রায় দেয়ালে সেটিয়ে যাওয়ার মতো অবস্থা। তিনি তার মাকে অন্য দিকে টেনে নিয়ে গিয়ে বললেন, আপনি পিতাকে মারতে কেন চেয়েছিলেন? ওই সময় যদি আমি ছাদে না থাকা যেতাম তাহলে এতক্ষণ কি হয়ে যেত? এবার মাজেদা বেগম ছেলের সামনে ঝরঝর করে চোখের পানি ফেলতে থাকে। মাথা ঠিক ছিল না বাপ, তুই না এলে হয়তো আমার দ্বারা অনেক বড় একটা অঘটন ঘটে যেত। পৃথার কথা শুনে খুব ভয় পেয়েছিলাম, কারণ সে সাংঘাতিক একটা মেয়ে। যদি কিছু ধরে তাহলে সেটা শেষ না করা অবধি ছাড়ে না। অনেক হয়েছে আম্মা, আপনি আর পিতার ধারের কাছেও যাবেন না। ওদের কাল পরশুর মধ্যেই ঢাকাতে পাঠিয়ে দেব। ছেলের পড়ালেখার জন্য তো ওকে বহুদিন ছেড়েই আছি। না হয় বাকি জীবনটা এমন দূরত্ব বজায় করেই থাকতাম। শিহাবুদ্দিন আর কথা বাড়ায় না। তিনি চলে যান আর মাজেদা বেগম ছেলের কথা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। ছেলে শুধুমাত্র তার সেফটির জন্যই যেমন সিদ্ধান্ত নিয়েছে সেটা তিনি ভালোই বুঝেছেন। বিষয়টা আদিল জানলে হয়তো পরিস্থিতির স্রোত মুহূর্তেই বিপরীত দিকে বইবে। আশিকুজ্জামান থানায় কল করেছিল পৃথার নামে একটা মানহানির মামলা করতে, কারণ তার কাছে মনে হয় পৃথাই রাহিকে লেরিয়ে দিয়েছে রিয়াদের দিকে, যার জন্য তার অবুঝ মেয়ে সহজেই ওদের ফাঁদে পা দিয়েছিল। এটা অবশ্যই নিছক একটা কারণ। আসল কারণ হলো শিহাবুদ্দিনকে তিনি প্রচণ্ড ভয় পান। শিহাবুদ্দিনের হাত কত বড় তিনি সেটা খোঁজ নিয়ে জেনেছেন। তাছাড়া এই কটা দিনে শিহাবুদ্দিন তার ব্যবসায় বা হাত ঢুকিয়েছেন, যার জন্য তার কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এখন যদি তিনি পৃথার বিরুদ্ধে মামলা দায়ের করেন আর সেটা যদি প্রমাণিত হয়, তাহলে তারা পৃথার ওপর থেকে কেস তোলার জন্যই আশিকুজ্জামানের কাছেই আসবে। তখন কেস তুলে নেওয়ার মাঝে তাদের সাথে তার একটা চুক্তি হতে পারে। আদিল বা ওর বাবা যেন তার বিষয়ে আর নাক না গলে। তাহলে তিনি পৃথার উপর থেকে মামলা তুলে নেবেন। তিনি ভালো করেই জানেন পৃথা ওদের বাবা ও ছেলের খুব বড় একটা দুর্বল জায়গা, তাই তিনি কাঁটা দিয়ে কাঁটা তুলতে চান। তিনি রাহিকে রাজিও করিয়েছেন পৃথার বিরুদ্ধে সাক্ষী দিতে। এখন ভালোই ভালোই রাহি তার শেখানো কথা থানায় গিয়ে বলতে পারলেই হয়, আর রিয়াদ ও রাহির বিয়ের কাগজ দেখাতে পারলেই কাজ আরও সহজ হয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই সামনে বসা রাহিকে তিনি প্রশ্ন করলেন, আদিলের বিষয়ে এমন কোনো তথ্য তোমার জানা আছে যেটা দিয়ে ওকে ফাঁসানো যায়? রাহি তখন অনেকভাবে বিষয়টি তার বাবাকে বলবে কিনা। অবশেষে চন্দন হত্যার সমস্ত কাহিনী সে তার বাবাকে বলে দেয়। এতে আশিকুজ্জামান ভীষণ ভয় পেয়ে যায় আদিলের কর্মকাণ্ডের কথা শুনে। তবে এটাই অনেক বড় কারণ হয়ে দাঁড়াবে আদিলকে ফাঁসানোর জন্য। তিনি আর দেরি করেন না। ওই রাতেই রাহিকে নিয়ে পুলিশ স্টেশনে যায় মামলা করতে। কিন্তু তিনি হয়তো জানেন না আদিলের চারদিকে তার বাবা নামক কঠোর এক দেয়াল সর্বদা অবস্থান করে থাকেন। তাই আদিলকে ছুতে গেলে আগে ওর বাবাকে টপকাতে হবে, আর শিহাবুদ্দিনকে টপকানোর ক্ষমতা বুদ্ধিমানের কাজ নয়। প্রতিমধ্যে রাহির ফোনে একটা কল আসে অচেনা নাম্বার থেকে। রাহি ভিডিও রিসিভ করলে কল ওপাশ থেকে কেটে দেয়। এরপর ওর ফোনে মেসেজ ঢুকতে থাকে। সে ওই মেসেজ চেক করতে গিয়েই ওর মাথা ঘুরে যায়। রিয়াদের সাথে তার অন্তরঙ্গ কিছু ভিডিও ছিল সেটাতে। পরে আর এটাও মেসেজ আসে যেটাতে লেখা ছিল, জাস্ট একটা ক্লিপ, তারপর নেট ব্যবহারকারী সমস্ত মানুষের কাছে একটা পৌঁছাতে যেতে মাত্র কয়েক সেকেন্ড ব্যাপার। আপনার বাসার সম্মান কোথায় যাবে ভেবে দেখবেন।
সময় থাকতে এক্ষুনি আপনার বাবাকে নিয়ে বাসায় ব্যাক করুন, নাহলে কি হতে চলছে সেটা তো বুঝতেই পারছেন। রাহি এতে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে মনে করে এসব পৃথার কাজ। তার মানে রিয়াদ ওকে শুধু ব্যবহারই করেছিল। সে কাঁদতে লাগলো জোরে জোরে। সে কান্না করতে করতেই গাড়ি বাসায় ব্যাক করতে পারে। আশিকুজ্জামান এতে বেশ অবাক এবং বিরক্ত হয়ে যান। কি এমন ঘটল যার জন্য রাহি এমন আচরণ করছে? শেষে তার পরিকল্পনা একেবারে মাঠে মারা যাবে না তো? এখন কথা হলো, রাহিকে ওই ভিডিও কে দিল? মনে আছে মৃত্যুর আগে আদিলের সাথে রিয়াদ দেখা করেছিল। সে জানতে পেরেছিল তার শ্বশুর আশিকুজ্জামান এসবে জড়িত। সে আদিলকে ব্যাপারটি আকার ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছিল এবং ওকে কয়েকটা ভিডিও ক্লিপ দিয়েছিল, যাতে আশিকুজ্জামানের দিক থেকে দিয়ে যদি কোনো বিপদ আসে সে যেন এসব ব্যবহার করে। তবে অনুরোধ জানিয়েছিল সে যেন এসব না দেখে এবং এটা শুধু রাহির কাছে যেন পাঠিয়ে দেয়। রাহি বাসায় ফিরে সবার সামনে তার মাকে ধরে। তার বোনের মেয়ে যে এত জঘন্য একটা মেয়ে সেটা সে এখন হাড়ে হাড়ে বুঝতে পেরেছে। রাফাতের সাথে পৃথার বিয়ে হয়নি বলে তার ভাইয়া বেঁচে গেছে। তাছাড়া পৃথার নামে মুখে যা আসে তাই বলে গালি দিতে থাকে। শুধুমাত্র পৃথার জন্য তার লাইফ নষ্ট হয়েছে। অন্যদিকে মেয়ের কথা শুনে রাহেলা বেগম যেন আকাশ থেকে পড়েন। রাহি সব খুলে বলে তাকে। রাহেলা বেগম সব শুনে পৃথার বাবার কাছে কল দিয়ে পৃথার নামে যা নয় তাই বলে। কিন্তু হাসান পরক্ষণেই কল কেটে দেয়। এতে রাহেলা বেগম আরও ক্ষেপে যান। তিনি সিদ্ধান্ত নেন সকাল হলেই পৃথাদের বাসায় যাবেন। তিনি একবার হলেও পৃথার মুখোমুখি হতে চান। একতরফা ভালোবাসার বিশেষত্ব হলো যা নিজেই পূর্ণতা লাভ করতে পারে। ভালোবাসার মানুষ কাছে থাকতেই তাকে ভালোবাসো, কারণ হারিয়ে গেলে ফিরে আর আসবে না। তাই সাথে থাকতে ভালোবাসো, বেঁচে থাকতে ভালোবাসো। পৃথা ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে ওপরের ওই সব কথাগুলো মনে মনে ভাবছিল আর আদিলের প্রতি তার কেমন অনুভূতি সেটা পরখ করছিল। অন্যদিকে আদিল কিছুটা দূরত্ব বজায় রেখে পৃথার পেছনে দাঁড়িয়ে আছে। পৃথা অনুভব করতে পারে আদিল ঠিক তার পেছনেই দাঁড়িয়ে আছে। তাই বিষণ্ণতার রেশ দূরে ঠেলে দিয়ে পৃথা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আমি নেশার ঘরে তোমায় কি বলেছি না বলেছি আমি জানি না, সেগুলো তোমার খারাপ লাগলে আমি সরি। আমাকে পেইন দিয়ে এখন সরি বলছো? বেশ অকপটেই জবাব দেয় আদিল। আমাদের এই সম্পর্কে ব্রেকআপ করা উচিত। জীবন থাকতেও নয়। আদিল দ্রুত এসে পেছন থেকে পৃথাকে জড়িয়ে ধরে। তারপর আদুরে স্বরে ভালোবাসার সাথে আরো তকমা লাগিয়ে বলে, For every day I miss you. For every hour I need you. For every minute I feel you. For every second I want you. Because I love you. পৃথা আদিলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর পেছন ফিরে আদিলকে শক্ত করে জড়িয়ে ধরে অশ্রুসিক্ত নয়নে বলে ওঠে, জীবন দিয়ে ভালোবাসি তোমাকে, এখন ভালোবেসে বাঁচাও আমাকে। আদিল পৃথার কাঁধে মুখ ডুবিয়ে বলে, আমি তো জানি শুধু একমাত্র আমিই তোমার মেডিসিন। এরপর আদিলের পুরো ঠোঁট গভীর মমতায় স্পর্শ করে পৃথার কপালে। এতে পৃথার সমস্ত শরীরে বিদ্যুৎ তরঙ্গ খেলে যায়। চোখের জল ঝর্ণার জলে পরিণত হয়। আমার মিষ্টি ছাপোষা বউ, অনেক রাত হয়েছে, এবার তো বেটে চলো, তোমাকে অনেক কিছু শিখিয়ে পড়িয়ে নেওয়ার আছে। আমি জানি তুমি আমাকে কি শিখাতে চাও, তাই আপাতত রুমে যাচ্ছি না। আদিল ধরা পড়ে যাওয়ায় হোমিওপ্যাথি নাক্রোভোমের মতো রেডিমেড উত্তরটাই দিয়ে দিল। ঠিক বলেছেন ম্যাডাম। তাই এই সময় এখানে অবস্থান করার অনুমতি দিচ্ছে না এই স্বামী নামক প্রেমিক পুরুষ। বলে পৃথাকে কোলে তুলে নিয়ে আদিল রুমের ভেতর ওকে নিয়ে যায়। এরপর ওকে বিছানায় শুয়ে দিয়ে বেশ কিছু সময় নিয়ে প্রেমময়ীর পানে চেয়ে থাকে। রুমে পিন পদমের নিস্তব্ধতা। বেশ লম্বা সময় ধরে এদের ভেতর দূরত্ব চলছিল। আদিল ওর ভালোবাসা দিয়ে পৃথার হৃদয় বিদীর্ণ করার জন্য অগ্রসর হলো। পৃথা এই ভালোবাসার গতানুগতিক ম্যানারিজম থেকে মোটেও বেরোতে পারল না। সে আদিলের মাঝে হারিয়ে যেতে লাগলো। আদিল পৃথার কানে ফিসফিসিয়ে বলে, আমার শুনো, তুমি সব সময় আউট অফ রিচ। আদিল তার অধরের তৃষ্ণা মেটাতে বদ্ধপরিকর। এরপর তারা একে অন্যের সাথে অন্তরঙ্গ হয়ে উঠল। তারা দুজনাই হারিয়ে গেল। সময় সকাল 8টা। রাহির ঘুম ভাঙতেই সে তার হাতে গোজানো একটা কাগজ দেখে। সে অবাক হয়ে সেটা খুলতেই সেখানে কিছু কবিতার চয়ন লেখা দেখতে পায়। সাপকে দংশন করতে যেমন ঠিকই দেখা যায়, কিন্তু মিথ্যাবাদী মানুষের দংশন চোখের সামনে ঘটার পরও অদেখা রয়েই যায়। যে মরেছে বিশ্বাসঘাতক মানুষ নামের অমানুষের দাবানল।
সেই জানে কত ভয়ঙ্কর এরা ছোট্ট এই জীবনে। রুমা ঘোষের চরণগুলি আজ সত্যিই রাহির করা ব্যবহারের সাথে মিলে গিয়েছে। সে কিছু একটা বুঝতে পেরে নিহিতাকে খুঁজতে থাকে, কিন্তু বাসার কোথায় নিহিতাকে পাওয়া যায় না। রাহির সহ বাসার সবাই ওকে খোঁজে। অবশেষে রাহি কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে হয়তো সারা জীবনের জন্য নিহিতাকে হারিয়ে ফেলেছে। এবার আবিদা তার মুখ খোলে। সে আশিকুজ্জামান আর রাফাতের সমস্ত গোপন কথা ফাঁস করে দেয়। রাফাতই সেই ব্যক্তি যে কিনা নাসিমাকে অনেক টাকা দিয়ে পৃথাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করাতো নিজের কার্যসিদ্ধি করার জন্য। আদিল যদি পৃথাকে সেদিন বাসা হতে না সরাতো তাহলে নাসিমা আরও ভয়ানক পদক্ষেপ নিত। অন্যদিকে রিয়াদ আর পৃথার ব্যাপারে সমস্ত কথা একদম বানোয়াট। শুধুমাত্র পৃথাকে ফাঁদে ফেলার জন্য এসব করেছে আশিকুজ্জামান। তাই নিহিতা তার আসল জায়গায় ফিরে গিয়েছে, যেখানে তার যাওয়া অনেক আগেই উচিত ছিল। আবিদা আরও জানায় সে রাফাতকে ডিভোর্স দিতে চায়, কারণ সে আবিদার সাথে কোনো সম্পর্ক রাখেনি ঠিকই, কিন্তু বাহিরে নষ্টা মেয়েদের সাথে ঠিকই ইন্টিমেট হতো এবং পৃথার ক্ষতি করার জন্য সর্বদা তৎপর থাকত। এত কিছু জানার পর তার পক্ষে এমন পরিবারে থাকা সম্ভব নয়। সে আজই বাসায় ফিরে যাবে এবং ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে রাফাতের কাছে। এসব বলে আবিদা কিছুক্ষণ পর বাসা হতে বের হয়ে যায়। হাঁটু মোড়ে ফ্লোরে বসে পড়ে। তার দ্বারা অনেক বড় ভুল হয়েছে। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। তার এই ভুল কোনোদিনও সংশোধন করা যাবে না। রাহেলা বেগম তার মেয়েকে ধরতে চায়, কিন্তু রাহি তাদের সাথে কথা বলতে চায় না। সে দৌড়ে যায় তার রুমে। ফোনটা হাতে নিয়ে পাগলের মতো বারবার আদিলের নাম্বারে কল দেয়, কিন্তু নাম্বার ব্লক দেখায়। সে দ্রুত বাসা হতে বের হয়ে ছুটে যায় আদিলের কাছে, কারণ এই তারই সমস্যা শুধুমাত্র আদিলই সমাধান করতে পারবে। কিন্তু সে জানে না আদিল আর কোনোদিনই তাকে সাহায্য করবে না। এদিকে আশিকুজ্জামান কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়। তার মেয়ে, স্ত্রী এবং পুত্রবধূ তার দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার গোছানো পরিবার তাসের ঘরের মতো ভেঙে পড়ে। বেশ কিছুদিন পরে আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার। তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমলের স্পর্শ, এটি বাংলাদেশের সেন্ট মার্টিন প্রবাল দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস। বালি, পাথর, প্রবাল কিংবা জীববৈচিত্র্যের সমন্বয় জ্ঞান আর ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্ট মার্টিন। স্বচ্ছ পানিতে জেরিফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে সেন্ট মার্টিন ও তৎসংলগ্ন এলাকাকে। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। 2007 সাল থেকে কিশোরী পৃথা মনে মনে একটা স্বপ্ন বুনেছিল। সে তার প্রিয় মানুষটাকে নিয়ে দারুচিনির দ্বীপ অর্থাৎ সেন্ট মার্টিনে ভ্রমণে আসবে। বহু বছর পর আদিল সেই আশা আজ পূরণ করেছে তার। এই সুখী দম্পতির সাথে নতুন একজন অতিথি এসে যোগ হয়েছে। সে হলো নিহিতা। নিহিতার সেফটির জন্য ওর নাম চেঞ্জ করা হয়েছে। ও আদিল আর পৃথার একমাত্র মেয়ে আদিশা আরহাম নামেই এখন থেকে পরিচিত হবে। রাহি যদি নিহিতার দায়িত্ব নিতে অপারগত হয় তাহলে এই বাচ্চার দায়িত্ব পৃথার উপর সঁপে দেওয়ার কথা বলেছিল রিয়াদ। সেই কথাই রেখেছে আদিল। অন্যদিকে পৃথা তার বাবার সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ করেছে। আর যাই হোক, নিজের মায়ের হত্যাকারীর সাথে সম্পর্ক রাখা যায় না। তাছাড়া রাহেলা এবং রাহির সাথেও কোনো সম্পর্ক রাখেনি। এদের সাথে পৃথার শুধু কষ্টের স্মৃতিই জড়িয়ে আছে। তাই পৃথা সেদিকে আর ফিরে তাকাতেও চায় না। পৃথা এখন অনেক সুখী আদিলকে নিয়ে। এই ভ্রমণে পৃথার প্রতিটি দিন, প্রতিটা রাত্রি, প্রতিটি মুহূর্ত বসন্তময় করে তুলেছে আদিল। পৃথা সাগরের বিশাল জলরাশিতে পা ডুবিয়ে আকাশের পানির চেয়ে সৃষ্টিকর্তার প্রশংসা করে বারংবার, আর দোয়া করে জীবনের শেষ নিঃশ্বাস অবধি এবং পরকালে এই আদিলকেই সবসময় এভাবেই যেন কাছে পায়। একটু পর আদিল এসে পৃথার হাত ধরে, আর আদিশা আদিলের। তারা তিনজনই নতুন অতিথি আসার অপেক্ষার প্রহর গুনছে। ভালো থাকুক এমন পরিবারগুলো। সমাপ্ত।